স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন B-2 যুদ্ধবিমান। এর পরপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। নিজ দেশের 3টি স্থাপনায় হামলার কথা নিশ্চিত করলেও পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান। এই ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা জানালেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন যুদ্ধবিমান। এ হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রের চালানো এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায় তবে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্ত বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ডে থাকবে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, বোমা হামলার আগেই ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপাদান। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের সতর্কতা জারির মধ্যেই এবার তেল আবিব সহ 10টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। আল জাজিরা বলছে, ইরান হামলা চালিয়েছে কারমেল, হাইফা, তেল আবিব সহ উত্তরের উপকূলীয় এলাকাগুলোতে। হামলা চালানো হয় বেন গুরিয়ন বিমানবন্দরেও। আহতদের মধ্যে একজনের শরীরে বোমার শার্পেলের ক্ষত রয়েছে, আর অন্যরা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এদিকে এই হামলার পর জনগণকে সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। পরামর্শ দিয়েছে আশ্রয় কেন্দ্র ব্যবহারের। ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে ইরান। এর জেরে মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। পাশাপাশি দেয়া হয়েছে হরমুজ প্রণালী বন্ধেরও হুমকি। এদিকে 3টি পারমাণবিক স্থাপনা মার্কিন হামলার পর তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ পরই এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানের বাকি পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হবে। ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ফোর্দো, নাতানজ ও ইস্পাহানি হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান AEOI। যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA নির্লিপ্ত রয়েছে বলেও অভিযোগ AEO এর। পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জবাবে এখন যুক্তরাষ্ট্রকে টার্গেট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা। এমনই খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে ইরানে মার্কিন হামলার পর
আয়াতুল্লাহ আলী খামেনি টেলিগ্রাম অ্যাকাউন্টে গেল বুধবার টেলিভিশনে দেয়া তার এক বক্তব্য নতুন করে শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন ইরান ইসরায়েলের সংঘাতে জড়ালে তেহরানের তুলনায় বহুগুণ বেশি ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও শঙ্কা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রকে সংযত আচরণের আহ্বান জানালেও মার্কিন পদক্ষেপের প্রশংসাই ঝরছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। এদিকে নিজ দেশের রাজনীতিবিদদের কাছ থেকেও সমালোচনা শুনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ায় খোদ যুক্তরাষ্ট্রেই সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে ডেমোক্র্যাট নেতারা বলছেন কংগ্রেসের সম্মতি ছাড়াই আগ্রাসন চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এর জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে সংকট সমাধানে কূটনীতিতে জোর দেওয়ার কথা বলছে ক্যানবেরা। তবে ভিন্ন সুর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুতর হুমকি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না উল্লেখ করে তেহরানকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান স্টারমার। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা সহ আরও বেশ কয়েকটি দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। আকমল হোসেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সরাসরি যুদ্ধ তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়তে পারে বলে আপনি মনে করছেন? আমেরিকার সরাসরি জড়িত হওয়াটা এই অঞ্চল শুধু না, বিশ্বের জন্যই অমানিসার চিহ্ন বলা যায়। কেননা এতদিন পর্যন্ত ইসরায়েল আক্রমণ করছিল, ইরান পাল্টা উত্তর দিচ্ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এক সর্বোচ্চ শক্তির অধিকারী একটি রাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করে, তখন এই আক্রমণ শুধু সামরিক অর্থে যে ভয়াবহ পরিণতি তৈরি করছে তা নয়, এর রাজনৈতিক একটি অভিজ্ঞতা আছে। আমি বলবো যে এই যে যুক্তি, যে খোরা যুক্তিতে ইরানের উপর আক্রমণ করা হলো, এই যুক্তি বরাবরই পাশ্চাত্য দেশগুলো দিয়ে এসছে। আমরা ইয়ের কথা জানি, ইরাকের সাদ্দাম হোসেন শাসনের যখন ইরাক ছিল, সে সময় ওই মারণাস্ত্রের যুক্তি তুলে ইরাক আগ্রাসন চালানো হয়েছিল। ফলে সেই আগ্রাসনের ফলাফল কি আমরা জানি। ইরাক দেশটি অস্থিতিশীল হয়েছিল, ইরাকের সাথে সাথে আঞ্চলিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও অস্থিতিশীলতা বা ভঙ্গুর হয়ে গিয়েছিল এবং অনেক ধরনের শক্তি তৈরি হয়েছিল যারা শান্তির প্রতি সরাসরি হুমকি, যেমন ইসলামিক স্টেট তখন জন্ম লাভ করেছিল। তো এই ক্ষেত্রেও আমি বলবো যে ইরানের উপর এই হামলা করে যুক্তরাষ্ট্র হয়তো তার যে মানে অহংকার, যে তারা হচ্ছে সর্বোচ্চ শক্তির রাষ্ট্র, সেটা তারা প্রমাণ করতে পারবে, কিন্তু শেষ বিচারে এটা কোনোভাবেই করবে না যে ইরান কে তারা পরাভূত করতে পারবে।
আজমল হোসেন, কেননা এটা ছোট্ট করে আসলে একটু জানতে চাই, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের মতো একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি আসলে কি দাঁড়াবে মূল্যস্ফীতির এই দিনে? এটা খুব স্বাভাবিক যে আমরা আরো মানে খারাপ অবস্থার দিকে যাব, কেননা আমরা এমন একটি দেশ যে আমাদের অর্থনীতি এখনো শক্তিশালী না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে সবকিছু করতে পারবো এমন কোনো কথা না। যেমন আমি যদি বলি যে আমরা আমাদের জ্বালানি তেলের জন্য আমরা মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল এবং পারস্য উপসাগরীয় অঞ্চল থেকেই আমাদের জ্বালানি তেল এসে থাকে। আজকে যখন এই পরিস্থিতির সৃষ্টি হলো, যখন এই অঞ্চলে অস্থিতিশীলতা আরো বাড়লো, বা যদি যেটা ইরান বলছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তাহলে আমাদের জন্য এই যে তেলের সরবরাহ সেটা বিপদের মুখে পড়ে যায়। অন্যদিকে অন্যান্য আমাদের বাণিজ্যিক যে সম্পর্ক বিভিন্ন দেশের সাথে, সেখানেও আমাদের ক্ষতির সম্মুখীন হবে। জিনিসপত্রের দাম বেড়ে যায়, যুদ্ধ হলেই দাম বেড়ে যায়, এবং বাংলাদেশের মতো দেশ যে সমস্ত মানে বাণিজ্য করে থাকে তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে যেটাকে বলা যায় ক্যাপিটাল মেশিনারিজ বা এই ধরনের উৎপাদনের জন্য যে কাঁচামাল। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশই আক্রান্ত হবেন এমনটাই কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। আকমল হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন ইসরায়েল ইরান যুদ্ধ প্রসঙ্গে। এবার ভিন্ন প্রসঙ্গ। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বাজেটের অনুমোদন দেয়া হয়। অনেক আলোচনা সমালোচনার পর কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায়। বদলে যাওয়ার সময়ে জাতীয় সংসদ কার্যকর নেই, তাই 2রা জুন গণমাধ্যমে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটে এনবিআরকে আদায়ের লক্ষ্যে দেয়া হয় 4,99,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির 3.6% আর 5.5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, আর একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে জাপান। ঢাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের সাথে পৃথক বৈঠকে এমন প্রত্যাশার কথাই বলেছেন দুই দেশের রাষ্ট্রদূত। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্যান্য নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। অন্যদিকে রাজধানীর মগবাজারের জামাতে ইসলামের কার্যালয়ে দলের নেতাদের সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইতা শিনচি। পরে বৈঠকের বিষয়ে জানান দলের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্টের সাথে মত বিনিময় করেছেন। বদলে যাওয়া সময়ে বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। এই বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চকক্ষ, রাষ্ট্রের মূলনীতি এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে অমীমাংসিত দিকগুলো নিয়ে আজ আলোচনা হচ্ছে। কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হয়েছে এবং সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়েছি যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু
কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, করতে হবে। সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করতে, সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে। 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদ নির্বাচনের রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশনার সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমানুল হক জানান, মামলায় এজাহারভুক্ত 19 জনের বাইরে অনেককে আসামি করা হয়েছে। এর আগে সকাল 10টায় নির্বাচন কমিশন অফিসে অভিযোগের একটি কপি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন খান সহ 3 জন। এরপর তারা শেরেবাংলা নগর থানায় যান। ওই 3 নির্বাচন নিয়ে তদন্তে এরই মধ্যে কমিটি গঠনে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, এখন পর্যন্ত কয়টি দল আবেদনপত্র জমা দিয়েছে এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আমার কাছে, আসলে এখন পর্যন্ত 2 ডজনের বেশি নিবন্ধন চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো, নতুন রাজনৈতিক দলগুলো। আসলে সকাল থেকে আমরা নির্বাচন কমিশনে আছি, এখানে আমরা দেখছি যে প্রতিটা দলের যে নতুন দলগুলো আবেদনের জন্য আসছেন এবং তারা জমা দিচ্ছেন তাদের কপিগুলো। সেই সাথে আপনাকে যদি বলি, সারা দিন শুধু না, আমরা বেশ কয়েকদিন থেকে সময় পেয়েছিলেন নির্বাচন কমিশন। দেখেছি এখানে আবেদন জমা দিতে এসেছেন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তারা প্রায় 80টি মতো এখন পর্যন্ত এসেছেন। এবং সেই সাথে যদি আপনাকে সকালের কিছু ঘটনা খণ্ড খণ্ড করে বলি, তাহলে আমাদের দর্শকদের জানানোর জন্যই আসলে মূলত আপনাকে আমরা জানাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সকালে নির্বাচন কমিশন ভবনে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং এই প্রতিনিধি দল মূলত 2014, 18 এবং 2024 সালে যে নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত, সেই নির্বাচনের যে যারা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার, সেই সাথে যে ওই সময়ের সরকার পক্ষ থেকে যে প্রায় 19 জনের বিরুদ্ধে একটি অজ্ঞাতনামা মামলা করেছেন, নির্বাচন কপি দিতে এসেছিলেন, জমা দিতে এসেছিলেন নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল। সকালবেলায় আমরা দেখেছি এই কপিটি জমা দিতে এসেছিলেন, পরে তারা শেরেবাংলা থানায় গিয়ে তারা আরেকটি কপি তারা জমা দিয়েছেন। আসলে মূলত আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম যে তারা যে নির্বাচন কমিশনে এসেছেন, আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে কি বলা হয়েছে। তো বিএনপির নেতা বলেছিলেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের নূপুর, আজ এনসিপির আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল, তারা কি এসেছে প্রতিনিধি দল? আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, আসলে বিকেল 3টার দিকে একটি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবেন নির্বাচন কমিশনের কাছে, এসে তাদের যে নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দল, তার জন্য তারা তাদের আবেদনটি জমা দিবেন বললে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আসলে গত 2 দিন থেকেই গুঞ্জন ছিল যে আজকে যেহেতু শেষ দিন নির্বাচন কমিশনে জমা দেওয়ার, সেহেতু আজকে সব দলগুলো আসছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সব দলগুলোই আসছেন এবং তারা জমা দিয়ে চলে যাচ্ছে। স্বর্ণা, আসলে এখন পর্যন্ত আমার কাছে নূপুর মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন নির্বাচন কমিশন থেকে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে ট্রাইব্যুনালের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 29শে জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রবিবার এই আদেশ দেয়। এর আগে 3রা জুন হাবিবুর রহমান সহ পলাতক 4 অভিযুক্তকে চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা এবং জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা চালু করতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কার্যালয়ে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসীর পক্ষে আন্দোলনের সমন্বয়ক মুশিউর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। বিএনপি নেতা ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের বারান্দায় গণ অবস্থান কর্মসূচিতে তিনি কথা জানান। তবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না। তাদের ঠেকাতে ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে। দেশে একই সাথে বিস্তার ঘটছে করোনা ও ডেঙ্গুর। একই সময়ে দুটি মারাত্মক রোগের সংক্রমণের ঘটনার বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে করোনা রোগীর চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেশি। তবে এই দুই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের প্রায় অর্ধেককেই দিতে হচ্ছে অক্সিজেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী মহাখালীর ডিএনসিসির কোভিড ডেডিকেটেড 19 হাসপাতালে জ্বর, শরীর ও মাথা ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছেন প্রায় 40% মানুষ। 2 দিন যাবৎ শরীর খারাপ, কিন্তু আমার জ্বর নাই, কিন্তু শরীরের ভিতরে গরম মানে জ্বালাপোড়াটা যে আছে ওটা আমি বুঝতে পারতেছি। 2-3 দিন ধরে জ্বর, শরীর ব্যথা, খাইতে পারি না কিছু, শারীরিক শরীর দুর্বলতা, মাথা ঘুরে। বরগুনায় ব্লাড টেস্ট দিছি, ডেঙ্গু পজিটিভ বলছে। আমার ওয়াইফেরও ডেঙ্গু পজিটিভ। তার কারণে বরগুনায় এত লোকের ভিড়, যার কারণে ওই জায়গায় আমার সংকুলন হয় না, এই জন্য আমরা ঢাকায় আসছি। শনিবার পর্যন্ত হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 17 জন। এর মধ্যে অক্সিজেন নিতে হচ্ছে 9 জনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের অন্য আরেকটি জেনারেল ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 28 জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন 3 জন। চলতি বছর একই সময়ে করোনা ও ডেঙ্গু সংক্রমণের ঘটনার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু অ্যান্ড করোনা ইজ রাইজিং ইকুয়ালি। প্রত্যেকটা বেডের সাথে অক্সিজেন লাইন রয়েছে, আমাদের ভিআই প্ল্যান্ট রয়েছে অক্সিজেন জেনারেশনের জন্য, আমাদের 44 অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, আমাদের মোর দ্যান 600 অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আমাদের এখন যে পর্যন্ত দেখা যাচ্ছে উই আর ফুলি প্রিপেয়ার্ড ফর ইট। আমাদের সবচেয়ে বড় শক্তি রয়েছে যে আমাদের অল নার্সেস আর ডক্টরস আর হাইলি ট্রেন্ড অন দিস। এবার এডিস মশার বংশবৃদ্ধির হার বেশি। মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মুক্তির দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হকের মুক্তির দাবিতে 2 দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা 11টায় আদালত প্রাঙ্গণে চলে ঘণ্টাব্যাপী কর্মসূচি। এতে অংশ নেয় ওই শিক্ষকের পরিবার। শিক্ষার্থীরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে জুলাই অভ্যুত্থানে নিহত বলে দায়ের করা হয় মিথ্যা মামলায়। এ মামলায় আসামি করা হয় শিক্ষক মাহমুদুল হককে, অথচ তিনি আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। অবিলম্বে ওই শিক্ষককে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবি জানান তারা। একটা ভুইফোর মামলায় প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছেন। আমরা তার মুক্তি যতক্ষণ পর্যন্ত না হয়, আজকে তার শুনানি আছে, সেই শুনানিতে তার নিঃশর্ত মুক্তি নিয়ে আমরা এখান থেকে যাব। আমাদের ডিপার্টমেন্টের স্যারকে যে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আমি চাই আমাদের স্যার তার সসম্মানে স্যারকে ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, সসম্মানে মুক্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বড় মৌসুম মাত্র শেষ হয়েছে, আবার ফসলও নষ্ট হয়নি। এরপরও ধান ও চালের বড় মোকাম নওগাঁয়ে বেড়েছে চালের বাজার দর। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত দাম। আর ভরা মৌসুমেও চালের দর ঊর্ধ্বমুখীর পেছনে অবৈধ মজুতদারদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে মিল মালিকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের উৎপাদন কম হওয়ায় বাড়তি দাম। চালের ভরা মৌসুম, এরপরও নওগাঁয় বেড়েছে দর। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা।
খুচরা বাজারে প্রতি কেজি কাটারি ভোগ চাল 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। জিরা, মিনিকেট ও নাজিরশাইল জাতের চাল 72 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 78 টাকায়। আর 28 ও 29 জাতের চাল 60 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকায়। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, আমাকে চাল কিনতে তো সমস্যা হচ্ছে, আমাকে তো বেতন বাড়েনি। যখনই বাজারতে আসা যাচ্ছে তখন চালের দাম বেশি হয়ে যাচ্ছে। এই চাল আমরা কিভাবে গরিব দুঃখীরা কিনে খাবো কতদিনে? ধানের অবৈধ মজুদ রেখে চালের দর বাড়ানো হচ্ছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বড় বড় মিল আছে, যারা কিনতেছে ধান, কেনার পরে ওরা স্টক করতেছে, ওরাতে বের করতেছে না। করার জন্যই এটাতে দামটা বৃদ্ধি পাইছে। এত হারে মজুত করেছে, প্রত্যেকটা মিলে 8,000 10,000 মুখে ধান স্টক করেছে। তবে অভিযোগ অস্বীকার করে মিলারদের দাবি, প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন কম হওয়ায় বাড়তি দাম। মজুতদার বিষয়ে আমাদের দেশে প্রচলিত আইন আছে, আমরা আইন দ্বারা পরিচালিত হই। যেহেতু ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এ কারণে চাউলের দামটা বৃদ্ধি পেয়েছে। আমাদের পাইকারি মার্কেটে, মিল গেটে সর্বোচ্চ কেজিতে 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকির অভাবে হুট করেই বাড়ছে চালের দাম, তাই বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। থাকছে খেলার খবর। প্রথমে ক্রিকেট। রাজশাহীতে দ্রুতই বিপিএল, প্রিমিয়ার লিগ সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। টেস্টের রজত জয়ন্তী উপলক্ষে গিয়ে সেখানে এসব কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে অনূর্ধ্ব-12 ক্রিকেট উৎসব, পেসার ও স্পিন হান্ট প্রতিযোগিতা করার আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 2000 সালের জুন মাসে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখন বিসিবির সভাপতি। মর্যাদা প্রাপ্তির 25 বছর স্মরণীয় রাখতে 7 বিভাগে নানা উৎসব করছে বিসিবি। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে উৎসব উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তিনি রাজশাহীতে প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় ও আন্তর্জাতিক খেলা আয়োজনের কথা বলেন। টেস্ট ক্রিকেটের সেলিব্রেশন নাম্বার 1, নাম্বার 2, আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে কীভাবে দেখতে চাই, এটা একটা আমরা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গতকালকে খুলনা এবং আজকে রাজশাহীতে যেভাবে দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। দীর্ঘদিন ধরে খেলা নেই রাজশাহীতে, সেটি ঘোচাতে চান ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম। যদি আপনারা জেনে থাকেন যে রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল, আনফর্চুনেটলি তারপরে রাজশাহীতে সেইভাবে আমরা আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে, তারপরে কিন্তু খুব একটা বড় খেলা হয়। উৎসবের শুরুতে সাদা জার্সি গায়ে ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব-12 ক্ষুদে ক্রিকেটাররা। 6 ওভারের খেলায় ছেলে মেয়েদের 12টি দল অংশ নেয়। শিক্ষানগরী রাজশাহীর মানুষ খেলাপ্রিয়। শিগগিরই মাঠ সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি তাদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।